হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সিরিজ রেজোন্যান্সের আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এসি সার্কিটের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে আমার যে সিরিজ রেজোন্যান্সের থিওরি ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই দেখে আসুন। তা না হলে এই ধরনের প্রবলেম সলভ করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, কেননা এটা একটা টিপিক্যাল প্রবলেম। অনেক কিছু অ্যানালাইসিস করে আমাদের এই ধরনের প্রবলেম সলভ করতে হবে। তো এটি বয়েল স্টেটের বইয়ের একটি প্রবলেম, এক্সাম্পল 20.5, অনেক রকম ডাটাই দেয়া আছে। তো আমি পুরো কোশ্চেনটা পড়তেছি না, আমি জাস্ট স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করার চেষ্টা করতেছি। দেখুন এখানে এ নাম্বার কোশ্চেনে কি চাইছে আমি বুঝি আগে। ডিটারমাইন দ্য ভ্যালু অফ আর। তো অন্য কোনো কিছু দেওয়া নাই, তার মানে আগের অংশ একটু পড়তে হবে। অবভিয়াসলি RLC সার্কিট ইজ ডিজাইন টু এ রেজোন্যান্ট অ্যাট ওমেগা ইকুয়াল টু, এটা অ্যাকচুয়ালি ওমেগা, ডাব্লিউ এর মতো মনে হচ্ছে, যাই হোক হোয়াট এভার, এত রেডিয়ান পার সেকেন্ড। আর ব্যান্ডউইথ হচ্ছে 0.15 ওমেগা এস, অর্থাৎ এই ব্যান্ডউইথ এবং এর ভ্যালু ইনডিরেক্টলি দেয়া আছে। ঠিক আছে, এই যে এখান থেকে আমরা ব্যান্ডউইথটাও বের করে ফেলতে পারবো। আর বলছে কি, ড্র 16 ওয়াট ফ্রম এ 120 ভোল্ট সোর্স অ্যাট রেজোন্যান্স। ঠিক আছে, তো রেজোন্যান্স কন্ডিশনের কথা বলছে, সো অবভিয়াসলি এখানে আমার একটু ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকিয়ে ফেললে আমার একটু সুবিধা হবে বুঝতে, তাই না? তো রেজোন্যান্স কন্ডিশন মানে আমরা জানি যে সার্কিটে শুধুমাত্র আমার রেজিস্টিভ লোডটা থাকে। ঠিক আছে, আর ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ ইয়েটা আমার একটা আরেকটাকে ডিঅ্যাক্টিভেটেড করে দেয়। ভ্যালু থাকে, বাট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কন্ডিশনে আমাদের ভ্যালুটা একটা আরেকটাকে ডিঅ্যাক্টিভেটেড করে ফেলে। তো আমি জানি না সেই ভ্যালুগুলো, স্টিল আমি জানি না। সো আপাতত আমি এটা এরকমই রাখলাম। আমরা এইভাবে লিখতে পারি জে এক্স, চাইলে এইভাবে লিখতে পারি জে এক্স, আর এটা আননোন ভ্যালু, আর এটা হচ্ছে মাইনাস জে এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো ভ্যালু একটা আরেকটাকে নিউট্রালাইজ করে ফেলতেছে। ঠিক আছে, দেন আমাদের এটা হচ্ছে বেসিক্যালি আমার আর, আর কি বলছে, আর কোনো কিছু দেয় নাই। আর 120 ভোল্টের সোর্স, দ্যাট মিনস এটা বাই ডিফল্ট যেটা দেয়া আছে এটাকে আমরা ম্যাক্সিমাম ভ্যালু ধরে নেব। দ্যাট মিনস এইটাকে আমি বলতে পারি 120 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাই না? তাহলে সার্কিটে এখন দেখুন আমাদের পাওয়ারও দিয়ে দিচ্ছে, ড্র 16 ওয়াট পাওয়ার। দ্যাট মিনস এই সোর্সটাই আমার 16 ওয়াট পাওয়ার ডেলিভার করতেছে। তাহলে এটা অ্যাবজর্ব করবে কে? অ্যাবজর্ব বা শোষণ করবে শুধুমাত্র রেজিস্টরটা, কারণ এটা তো একটা আরেকটাকে ডিঅ্যাক্টিভেটেড করে ফেলতেছে। ঠিক আছে, দ্যাট মিনস এইখানে শুধু সার্কিটে এখন অ্যাক্টিভ জিনিস হচ্ছে এই রেজিস্টরটা। দ্যাট মিনস 16 ওয়াট পাওয়ার এ ডেলিভার করবে, সোর্স ডেলিভার করবে, আর অ্যাবজর্ব করবে হচ্ছে আমার রেজিস্টরটা। দ্যাট মিনস আমরা এখান থেকে আমাদের যেহেতু ভোল্টেজ এবং পাওয়ার জানা, এবং এটা ওয়ান কাইন্ড অফ ডিসির মতো কাজ করতেছে, তাই না? সো এখান থেকে আমি সিম্পলি পি ইজ ইকুয়াল টু, যেহেতু আমার পাওয়ারে আছে, পি ইজ ইকুয়াল টু জাস্ট আমরা কি লিখতে পারি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই ফর্মুলা ইউজ করে আমাদের এখানে অবশ্যই ভি মডুলাস তাহলে উল্লেখ করি, কেননা যেহেতু আমি এটা ফেজর ফর্মে লিখেছি। সো ভি মডুলাসের উপর স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালুটা সুন্দর একটা ভ্যালু পেয়ে যাব। তাহলে দেখুন এটা ভি মডুলাস এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই পি। তাহলে ভি মডুলাস হচ্ছে আমার কত, 120 মডুলাস ভ্যালু এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই পি কত, 16। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের মাধ্যমে, 120 উপর স্কোয়ার, 120 তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 16, 900 ওহম। তাহলে আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 900 ওহম। ফাইন, একটা ভ্যালু পেয়ে গেলাম। এ নাম্বার কোশ্চেনের সলিউশন হয়ে গেল। এবার আমি বি নাম্বার কোশ্চেনে যাচ্ছি। বি নাম্বার কোশ্চেনে কি চাইছে, ফাইন্ড দ্য ব্যান্ডউইথ ইন হার্টস। তাহলে ব্যান্ডউইথ হিসাব করার চেষ্টা করব। ব্যান্ডউইথ দিয়েই দিছে, এই যে। তাহলে ব্যান্ডউইথটা আমরা জানি যে এটা আমার অবভিয়াসলি এটা আসে হলো হার্টজে আসে। ঠিক আছে, ব্যান্ডউইথটা অলওয়েজ হার্টজেই হিসাব করার সিস্টেম। তো এটা আমার বলে দিয়েছে 0.15 ইন্টু ওমেগা এস। 0.15 ইন্টু ওমেগা এস, সেই ওমেগা, ওমেগা মানে হচ্ছে 2 পাই ইন্টু এফ এস, তাই না? যেহেতু ব্যান্ডউইথটা হার্টজে নিতে হবে, সো আমি এটাকে 2 পাই ইন্টু এফ এস নিয়ে নিচ্ছি।
0.15 ইন্টু ওমেগা এস, সেখান থেকে আমি এইভাবে নিয়ে নিলাম। দেন আমাদের একটু কাজ করতে হবে, এখানে 0.15 এটা গুণন দেই মাঝখানে, 0.15 গুণন 2 পাই গুণন এফএস। তাহলে এফএসটা কিভাবে পেতে পারি? এফএসটা সিম্পলি আমরা এখান থেকে বের করে নিতে পারি। ওমেগা মানে হচ্ছে 10⁵, তাহলে ওমেগা থেকে এফএস, তাহলে 2 পাই এফ সমান আমার হচ্ছে 10⁵। তাহলে এফ সমান আমার আসতেছে 10⁵ ডিভাইডেড বাই 2 পাই, 10⁵ ডিভাইডেড বাই 2 পাই, সিম্পল। ওমেগা এস 0.15 ইন্টু ওমেগা এস, হোয়াট এভার, দেখি আগে হিসাব করে। আমাদের এই দুটো কাটা চলে গেল, তাইলে 10⁵ এর সাথে মেবি এইভাবে হিসাব করলে আমাদের একটু ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? কেননা এটা আলটিমেটলি আমার ওমেগা হিসেবেই রেজাল্টটা দিচ্ছে। আমি দেখুন এই প্রসেসটা আমি নেগলেক্ট করছি, এটা করলে আমাদের ভুল হবে। আমি যে কাজটা করব, জাস্ট একই রকম ইউনিট দেখে কাটাকাটি করে ফেলে, এটাই হচ্ছে সমস্যা। তাহলে 0.15 ইন্টু ওমেগা এস, তো সেই ওমেগা এস এর ভ্যালু হচ্ছে আমার কত? এই 10⁵। তাহলে যখন এটা বের করব তখন এটা আসবে আমার রেডিয়ান পার সেকেন্ডে, তাই না? এটা আমার রেডিয়ান পার সেকেন্ডে ভ্যালুটা দিবে। তাহলে আমার হার্জে বানাইতে হলে কি করতে হবে? যেহেতু 10⁵টা আমার কিসে আছে? রেডিয়ান পার সেকেন্ডে, তাহলে হার্জ বানাইতে হলে অবশ্যই এটাকে 2 পাই দ্বারা ভাগ করতে হবে। সিম্পলি এই ভ্যালুটাকে আমি 2 পাই দ্বারা ভাগ করে দিব। তাই 2 পাই দ্বারা ভাগ করলে আমাদের দেখুন যে ভ্যালুটা আসে সেটাকে আমরা নোট করে নিব। 0.15 ইন্টু 10⁵, ক্যালকুলেটারে জাস্ট হিসাব করে নিচ্ছি, ডিভাইডেড বাই 2 পাই, আমার 2387.32 হার্জ আসতেছে। যা আসে তাই লিখবো, হার্জে যেহেতু চাইছে। না বললেও, যদি নাও চাইতো তাও আমরা হার্জেই বের করতাম, কারণ হার্জটা হলো ব্যান্ডউইথের অ্যাকচুয়াল এসআই ইউনিট। 2387.32 হার্জ। ফাইন, আমরা এটা পেয়ে গেলাম। এবার আমাদের সি নাম্বার কোশ্চেনে কি বলছে দেখি। ফাইন্ড দ্য নেম প্লেট ভ্যালুস অফ এল অ্যান্ড সি। এল এবং সি বের করতে হবে, বাট এল এবং সি এর জন্য তো আমাদের এক্সএল এক্সসি এগুলো কোনো কিছুই বের হয় নাই, তাইলে কিভাবে পসিবল, কিভাবে আমরা বের করতে পারবো? তো অবভিয়াসলি বের হয় নাই। তো আমাদের অ্যাকচুয়ালি এখানে ডি নাম্বারটা আগে একটু বের করে নিতে হবে। আমাদের কোয়ালিটি ফ্যাক্টরটা পাইলে আমাদের দেখুন এটা বের করা আসলে কোনো ব্যাপারই না। তো আমি একটু এইটা সি নাম্বারটা একটু স্কিপ করে আগে একটু ডি নাম্বারটা বের করার চেষ্টা করছি। তো কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলাটা আমরা জানি। কোয়ালিটি ফ্যাক্টর কোনটা ইউজ করব? অবভিয়াসলি এখানে ইউজ করার চেষ্টা করব হচ্ছে এফএস ডিভাইডেড বাই আমার কত? ব্যান্ডউইথ। এফএস ডিভাইডেড বাই ব্যান্ডউইথ, এটা ইউজ করলাম। কেন ইউজ করলাম? কারণ দুটোরই ভ্যালু আমার জানা আছে। এই যে দেখুন, ওমেগার সাথে ওমেগা এস এর সম্পর্ক, এটা বুঝে আমি কোয়ালিটি ফ্যাক্টরটা বের করার চেষ্টা করতেছি। তাইলে দেখুন আমাদের এফএস বাই ব্যান্ডউইথ, এফএস যদিও এটাকে 2 পাই দ্বারা ভাগ করলে আমরা এফএস পাবো, তাই 10⁵ ডিভাইডেড বাই 2 পাই, যেহেতু ব্যান্ডউইথটা আমার হার্জে আমরা বের করছি, এই যে এখানে এটা হচ্ছে উপরে এফএস এর ভ্যালু, আর ব্যান্ডউইথ হচ্ছে আমার 2387.32। এভাবে স্টেপ বাই স্টেপ দেখে আমাদের এগুলো ক্যালকুলেশন করলে আমাদের প্রবলেম হবে না আশা করি। এই জন্য আমাদের থিওরিটা একটু ক্লিয়ার থাকাটা খুবই জরুরি। তাহলে দেখুন আমি একটু হিসাব করতেছি, 10⁵ ডিভাইডেড বাই 2 পাই ভাগ এই 2387 এইটা হিসাব করলে আমাদের 6.67 আসতেছে। যা আসতেছে সেটাই লিখতেছি, 6.67। ফাইন, 667 ওইটাকে 6666 হোয়াট এভার, ওইটাকে আমি 2.6.67 লিখলাম। তাহলে হয়ে গেল কোয়ালিটি ফ্যাক্টর। এখন আমরা দেখব হচ্ছে আমাদের
কোয়ালিটি ফ্যাক্টরে আরেকটা ফর্মুলা আছে, কি সেটা? রিঅ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাভারেজ পাওয়ার, তাই না? তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে আই মডুলাসের উপর স্কোয়ার ইন্টু এক্স। সেই এক্সটা কিন্তু কমনভাবে হয় এটা নয়তো এটা, যে কোনোটা ধরলেই হবে। তো আই মডুলাসের উপর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। তো এক্স বলতে আমি মনে করলাম এক্সেলটা কি মনে করলাম, এক্স সি ধরলেও আমার কোনো ক্ষতি নাই, ঠিক আছে? তো এক্সেল ডিভাইডেড বাই, কিন্তু জাস্ট একটা ধরতে হবে, হয় এক্সেল নয়তো এক্সি। একই সাথে দুটোকে প্লাস করে কিন্তু লেখা যাবে না, তাহলে তো আমার এখানে ভ্যালুটা জিরো হয়ে যাবে, কারণ এই দুটো তো একটা আরেকটাকে নিউট্রাল করতেছে। সেই জন্য যে কোনো একটা লিখতে হবে, যেটাই লিখুন আমার পুরো ক্যালকুলেশন কিন্তু একই, যেটা আমার থিওরিতে কিন্তু আলোচনা করা আছে। তাহলে আমরা এখান থেকে এটার সাহায্য নিয়ে দেখুন আই মডুলাস স্কোয়ার এটা কাটা যাচ্ছে। আই বলতে এই পুরো সার্কিটে যে সিরিজ কারেন্টটা যাচ্ছে সেটা। তাহলে কিউ এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দিই 6.67, আর আর এর ভ্যালু আমার জানা আছে। আর এর ভ্যালু কত বের করছি আমরা? 900 ওহম। তাহলে এই 900 এখানে বসাবো, তাহলে আমরা এক্সেল পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা কিন্তু চাইলে এক্সিও পাইতাম, ঠিক আছে? তো এক্সেল, কারণ এক্সেল এবং এক্সির ভ্যালু অ্যাকচুয়ালি ইকুয়াল, তাহলে 900। বাট এল এবং সি এর ভ্যালু কিন্তু ইকুয়াল না, এটা কিন্তু আমি বারবার বলতেছি, এল এবং সি ইকুয়াল না, বাট এক্সেল এবং এক্সিটা ইকুয়াল। তাহলে এক্সেল এর ভ্যালুটা আমার আসতেছে 6000, এটাকে হিসাব করলে গুণন করলে আমাদের 6000 আসতেছে। হোয়াট এভার, আমরা এটাই অ্যাকসেপ্ট করবো এক্সেল, বাট এক্সেল চাই নাই, আমার চাইছে এল। তাহলে এলও পাওয়া যাবে, যাবে না? অবশ্যই পাওয়া যাবে। জাস্ট এক্সেল ইজ ইকুয়াল টু ওমেগা এল, ওমেগায় যেহেতু দেয়া আছে সো ওমেগাতেই আমি লিখতেছি এটা, ওমেগা এস ইন্টু এল। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে অবভিয়াসলি, এত ইজ ইকুয়াল টু 6000। তাহলে আমরা এখন কি করতে পারি? ওমেগা এস এর ভ্যালুটা বসিয়ে দেব, কত দেয়া? 10⁵ ইন্টু এল ইজ ইকুয়াল টু 6000। তাইলে এখান থেকে এল এর ভ্যালুটা আমার আসতেছে জাস্ট 6000/10⁵। তো 6000/10⁵ করলে আমাকে ভ্যালু রিটার্ন করছে 0.06 হেনরি। যেটাকে আমার মিলি হেনরিতে চাইলে কনভার্ট করা যায় যেহেতু, আচ্ছা আমি এরকমই রাখলাম, সমস্যা নেই। দেন আমাদের আরেকটা লাগবে কি? সি এর ভ্যালু। তো সি এর ভ্যালু আমরা এই সাইডে একটু বের করি। সি এর ভ্যালু কত? এক্সএল এবং এক্সির ভ্যালু সমান আমরা জানি। তাহলে এক্সি ইজ ইকুয়াল টু আমরা জানি কি? ওমেগা সি, সরি 1/ওমেগা সি, 1/ওমেগা এস ইন্টু সি। তাহলে এক্সি এবং এক্সএল যেহেতু সমান, সো এক্সএল এর ভ্যালু কত পাইছি? 6000। তাহলে এক্সির জায়গায় 6000 বসিয়ে দিলাম, আর 1/ এটা কত? ওমেগা এস এর ভ্যালু 10⁵ ইন্টু সি। তাহলে এখান থেকে সি এর ভ্যালু পেয়ে যাব, অবশ্যই অনেক ছোট ভ্যালু আসবে, 10⁵ নিচে আছে, দ্যাট মিনস 10⁵ ইন্টু 6000 ইনভার্স 1, 1.66 ইন্টু 10, 1.67 ইন্টু 10⁻৯ ফ্যারাড, মানে 1.67 ন্যানো ফ্যারাড লিখতে পারি একবারে। আমি ন্যানো ফ্যারাডেই লিখে দিলাম একবারে, জাস্ট 10⁹ দিয়ে ওইটাকে গুণ দিলেই আমাদের ন্যানো ফ্যারাডে কনভার্ট হয়ে যাবে। হোয়াট এভার। দেন আমি লাস্ট কোশ্চেনটা ডি নাম্বার, ও আরও দুইটা আছে, ও ডি তো সলভ করছি, ই নাম্বারটা সলভ করবো এবার। ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ, নতুন একটা টার্ম দিয়ে দিছে। অ্যাকচুয়ালি এটা কি বলতেছে এটা বুঝতেই আমাদের একটু কষ্ট, এই যা। তো ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ বলতে অ্যাকচুয়ালি এখানে যে জিনিসটা বলতেছে ফ্র্যাকশন, আমার বলে দিচ্ছে, নামে বলে দিচ্ছে ফ্র্যাকশন। তো ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ দ্যাট মিনস ব্যান্ডউইথটা হবে উপরে, যেহেতু ব্যান্ডউইথের ফ্র্যাকশন চাইছে, তাহলে কার রেসপেক্টে ব্যান্ডউইথটা নেব? অবভিয়াসলি এটা নেব হচ্ছে আমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির রেসপেক্টে। এটাই বেসিক্যালি এখানে চাইছে, আর কিছুই না। জাস্ট ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ মানে আমরা ব্যান্ডউইথের ফ্র্যাকশনটা নেব কার রেসপেক্টে? আমার হচ্ছে এটার নাম কি? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো অবভিয়াসলি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ভ্যালুটা বড় অলওয়েজ, কিন্তু আমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ভ্যালুটা ব্যান্ডউইথের থেকে অলওয়েজই বড়, সেই কারণে আমার এটার
রেশিওটা হচ্ছে এরকম। তাইলে এখন জাস্ট ব্যান্ডউইথের ভ্যালু আমার কত, ব্যান্ডউইথও জানা আছে, এফএসও জানা আছে। ব্যান্ডউইথ হচ্ছে আমার কত, 2387 এটাকে পার্সেন্টেজে নেওয়ার নিয়ম, তো আমরা পার্সেন্টেজে নিচ্ছি। পার্সেন্টেজ বা আচ্ছা পার্সেন্টেজে নিলাম না, বইতে মনে হয় পার্সেন্টেজ ছাড়াই করা, পার্সেন্টেজে নিলেও ক্ষতি নাই, হোয়াট এভার। তাহলে ব্যান্ডউইথ হচ্ছে আমার কত, 2387 সামথিং 32, আর এফএস এর ভ্যালুটা 10⁵/2π, অর্থাৎ এই যে এটার ইনভার্স, কোয়ালিটি ফ্যাক্টর ইনভার্স হচ্ছে অ্যাকচুয়ালি 10⁵/2π। অবভিয়াসলি এটা দিবে হচ্ছে আমার 0.15 ব্যাক করবে। এই যে এই ভ্যালু দেখে আমি বুঝতেছি, রেশিও তো দেয়াই আছে, ঠিক আছে। একটু মাথায় ক্যালকুলেশন করে সহজে আমি বলে দিলাম। তাহলে দেখি ভেরিফিকেশন করে দেখি ঠিক আছে নাকি। 2387.32 গুণন 2π ডিভাইডেড বাই 10⁵, 0.14999 মানে 0.15 লিখে দিতে পারি। তাহলে এই হচ্ছে আমার ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ। ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ নামেই বলে দিচ্ছে, ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি রেশিও অবশ্যই। তাই দেখুন এই যে দুই ফ্রিকোয়েন্সির রেশিওটাই হচ্ছে ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ। তো হয়ে গেল মোটামুটি আমাদের সিরিজ রেজোন্যান্স কনসেপ্টটি। আমার সিরিজ রেজোন্যান্সের ক্লাস এখানেই শেষ হয়ে গেল। এরপরে আমি নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ প্যারালাল রেজোন্যান্স সম্পর্কে আলোচনা শুরু করব। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।